ভাইপো সারেন্ডার করতে চাইছে দিল্লিতে গিয়ে। না, ভাইপো দিল্লি গেছে, সে যেটা চাইছে যে এ রাজ্যে তার উপরে যেভাবে ডিম ছোড়া হয়ে গেছে, তাকে যেভাবে চড় থাপ্পড় এইসব জামাটামা ছেঁড়া হয়ে গেছে ইতিমধ্যে, সেই দৃশ্যের যাতে পুনরাবৃত্তি না হয়, বিশেষ করে তার অন্যতম একটি বড় লুচ্চা, বড় চাকর, সে অ্যারেস্ট হয়ে গেছে। মানে কে? শওকত মোল্লা। শওকত অ্যারেস্ট হওয়ার পর থেকে শওকত বলে দিচ্ছে সব ভাইপোর জন্যই এই যে পাপ, যত কিছু পাপ, যত কিছু পাপাচার, যা কিছু চুরি, যা কিছু দুর্নীতি, যা কিছু অপরাধ আমি করেছি, তার জন্য ভাইপো দায়ী। সকাল সন্ধ্যে রাত ভোর জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ, আপনাদের সবাইকে স্বাগত। শওকত মোল্লা যখন অ্যারেস্ট হয়ে গেল, মানে গতকালকে চিংড়িঘাটা থেকে এনআইএ তাকে তুলে নিল, তারপর থেকে গোটা রাজ্য জুড়ে, বিশেষ করে ভাঙড় এবং ক্যানিং পূর্ব ওই এলাকাটাতে, দক্ষিণ চব্বিশ পরগনার যে এলাকায় লুচ্চা ভাইপো সন্ত্রাসটা তৈরি করতো, লুচ্চা ভাইপোর একজন সৈনিক ছিল এই শওকত মোল্লা। এবং বলবো লুচ্চা ভাইপো দিল্লিতে গেছে, সেখানে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে, সেই কথায় যাব। কিন্তু তার আগে শওকত মোল্লাটা আপনাদের একটু শুনতে হবে। শওকত মোল্লা, এই গানটা তো আপনারা অনেকে অনেকবার শুনে ফেলেছেন, আরও যে কতবার শুনবেন। গানটার মধ্যে লিরিক্সটা বেশ ভালো। মৌখালির গাঁজাখোর, তারপরে কী সব আছে না, ক্রিমিনাল, একদম নটোরিয়াস ক্রিমিনাল ভাঙড়েতে এসে, তো একদমই গানটার প্রত্যেকটা বর্ণ কিন্তু সত্যি কথা। নটোরিয়াস ক্রিমিনাল কেন? তার কারণ তাকে তোলা হয়েছে কোন অভিযোগে? ভাঙড়ে যে বিস্ফোরণ হয়েছিল, এর সঙ্গে একটু বিস্ফোরণের যোগ আছে। মানে লুচ্চা ভাইপোর সঙ্গে যেমন বিস্ফোরণের যোগ আছে, গোটা তোলামূল চোরামূলটার সঙ্গে একটা বিস্ফোরণ, যত রকমের ক্রাইম, যত অপরাধ, দেশে অপরাধ, দেশের বাইরে অপরাধ, রাজ্যে অপরাধ, রাজ্যের বাইরে অপরাধ, খুনোখুনি। দেখুন, রাজ্জাক খাঁ বলে একজন লোককে মার্ডার করেছিল এই শওকত মোল্লা এবং তার বাহিনী। রাজ্জাক খাঁর স্ত্রী, তিনি এই শওকত মোল্লা গ্রেপ্তার হওয়ার পরে মিষ্টি বিতরণ করছেন, মিষ্টি বিতরণ করছেন। আর আজকে যখন শওকতকে একদম সেই ইঁদুরের মতো, বুঝলেন তো, এদের যখন যখন দহরম মহরম ছিল, তখন তো মাথা উঁচু করে সেই লাগাও সায়নির পাশে হাঁটছে, এর পাশে হাঁটছে, ভাইপোর পাশে হাঁটছে, বিরাট বিরাট লম্বা লম্বা ডায়লগ মারছে। কিন্তু আজকে যখন তাকে ব্যাংসাল কোর্টে আনা হচ্ছিল, তার আগে এই যে মাচ্চর মাচ্চর গানটা চলছে না, এটা কোথায় বলুন তো? এটা রাজারহাট নিউ টাউনে এনআইএর যে দপ্তর রয়েছে। কারণ এনআইএর দপ্তর, এনআইএ তুলেছে শওকতকে, তার বাইরে লোকে বক্স নিয়ে গিয়ে এইভাবে নাচছে, আনন্দটা দেখুন। আর তারপরে যখন এনআইএর দপ্তর থেকে বের করে আজকে যখন কলকাতার এই ব্যাংসাল কোর্টে আনা হয়, রাস্তায় যে কত ডিম ধেয়ে গেছে, কত পচা ডিম, কত ছেঁড়া জুতো, কত গালাগালি, চোর ডাকাত, যা তা অবস্থা, যা তা অবস্থা। এবারে আসি ভাইপোর সঙ্গে কি লিঙ্ক এই শওকতের। শওকত এনআইএ তাকে তোলার পরে শওকত যেটা জানিয়ে দিয়েছে যে আমাকে ভাইপোই ফাঁসিয়েছে, মানে ভাইপোই আসল কালপ্রিট। দেখুন, ভাইপোর বিরুদ্ধে কত যে অভিযোগ, সে চাকরি চুরি, বালি চুরি, খাদ্য চুরি, কয়লা চুরি, সোনা চুরি, এগুলোর কোনো ইয়ত্তা নেই। তার পাচার ফাচারের সঙ্গে তার যোগ রয়েছে, সব সব হলো। এবারে রিসেন্ট যেটা, মানে হেরে যাওয়ার পরে সই চোর, সই জালিয়াতি, দলের বিধায়কদের নামে সই জালিয়াতি করে সেটা বিধানসভায় জমা দিয়েছিল এবং সেটা সিআইডি তদন্ত করছে। আগামী পরশুদিন, মানে 8 তারিখে সোমবারে তার ভবানী ভবনে যাওয়ার কথা রয়েছে। তার আগে ভাইপো পালিয়ে গেছে দিল্লিতে। ভাইপো পালিয়ে গেছে, লুচ্চা ভাইপো। অবশ্যই অবশ্যই আপনাদের পছন্দ হয়েছে শব্দটা, আমাদেরও খুব পছন্দ হয়েছে। লুচ্চা ভাইপো কেন বলছি বলুন তো? তার এত সম্পত্তি শুধুমাত্র কলকাতা শহর এবং সংলগ্ন এলাকায় বিভিন্ন মহিলার সঙ্গে ফুর্তি করার জন্য তার যে বাহিনী, লুচ্চা বাহিনী, যেভাবে তাদের রাংরসিলা সব উদ্ধার হচ্ছে, যেভাবে কন্ডোম উদ্ধার হচ্ছে, অস্ত্র উদ্ধার হচ্ছে, যেভাবে মদ উদ্ধার হচ্ছে, যেভাবে বিলাসবহুল সমস্ত ফ্ল্যাট উদ্ধার হচ্ছে, সব বাতানুকূল, মানে সব এসি ফ্ল্যাট, এবং সেখান থেকে মহিলাদের একদম অঙ্গবস্ত্র বা বিভিন্ন রকমের আন্ডারগার্মেন্টস, শাড়ি, ব্লাউজ, সব কিছু উদ্ধার হচ্ছে। তো লুচ্চা বলবেন না তো আর কাকে লুচ্চা বলবেন? ভাইপো তো লুচ্চাই, আর অন্যান্য যে লুচ্চা বাহিনী রয়েছে, সেই বাহিনীর মধ্যে শওকত মোল্লা অন্যতম। সে বলে দিয়েছে পরিষ্কার, আমার যা কিছু কুকীর্তি, মানে নদী ভরাট করে
যে তার ছেলের জন্য বিরাট বড় হুক্কা বার, সেখানে রেস্তোরাঁ, ক্যাফে, তার নামে বিরাট জমি সমস্ত ভরাট করে হড়প করে নেওয়া, বউর নামে। এই শওকত মোল্লা বিরাট বড় কালাকার, বিরাট বড়। আর গোটা তোলামূলটাই যত দিন যাচ্ছে না তত আমরা অবাক হয়ে যাচ্ছি যে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী করছেনটা কি। দেখুন, একদিকে তিনি তো উন্নয়নের কাজ করে যাচ্ছেন, তার সঙ্গে আজকে দেখা করতে এসেছিলেন কেন্দ্রীয় যিনি রেলমন্ত্রী, মানে রেল মন্ত্রক একটাই, রাজ্যের অধীনে তো কিছু নেই, তো রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি এসেছিলেন এবং তিনি তো চমকে দিয়েছেন আমাদেরকে। তিনি মেট্রো পরিদর্শন করতে গিয়েছেন অটোতে চেপে। ভাবতে পারেন মানে আমরা আপনারা যে অটোতে চাপি, সেই সাধারণ লজ্জরে অটো, সেই অটোতে চেপে তিনি মেট্রো স্টেশনে গেছেন। মেট্রো স্টেশনে গিয়ে সেখানে দেখছেন যে কোনো ময়লা পড়ে আছে, প্লাস্টিকের বোতল পড়ে আছে, তুলে সেটা ফেলে দিচ্ছেন। তারপরে যা যা ঘোষণা করছেন, রংপুর পর্যন্ত লাইন চলে যাবে। যে প্রজেক্টগুলো যেগুলো বরাদ্দ হয়েছিল, রেল মন্ত্রক বরাদ্দ করলেও এ রাজ্যের তোলামূলের নেত্রী জিহাদিদের রানী যেগুলোকে করতে দেয়নি, সেগুলো খুব তাড়াতাড়ি সেগুলো কমপ্লিট হয়ে যাবে। নতুন নতুন রেল লাইনও হবে। আর এর আগে আপনারা জেনে গেছেন যে ওয়াটার মেট্রো চালু হবে। রেল লাইনে একদম নকশাটা বদলে যাবে এবং যা যা হতে চলেছে আগামী 1 বছরের মধ্যে আপনাদের চোখে পরিষ্কার হয়ে যাবে। এবার আসছে লুচ্চা ভাইপোর কথায়। লুচ্চা ভাইপোকে তো তলব করা হয়েছে ভবানী ভবনে এবং সে সেখানে না গিয়ে, দেখুন, একটা ওই গতকালকে বলেছিলাম যে আরশোলারও পাখি হওয়ার ইচ্ছা হয়, জাঙ্গিয়ারও বুক পকেট হওয়ার ইচ্ছা হয়, কাঁঠালেরও আমসত্ত্ব হওয়ার ইচ্ছা হয়। তো সেই তোলামূলের মধ্যে কমিটি হয়েছে, সেই কমিটিতে লুচ্চা ভাইপোকে যে জায়গায় ছিল সসম্মানে সেখানে রেখে দিয়েছে তার পিসি, মানে জিহাদিদের রানী, মক্ষী রানী, চোরেদের রানী, সেখানে তাকে রেখে দিয়েছে। তো সেটা তাদের ব্যাপার, কাকে রাখবে, কাকে তাড়াবে, কি করবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে, তুমি ভাইপো জানালে, মানে লুচ্চা ভাইপো তুমি জানালে যে তোমাকে ডিম মেরে নাকি এমন অসুস্থ করা করেছে যে তুমি 15 দিন যেতে পারবে না। তো তারপরে তো জানিয়ে দিল ভবানী ভবনের তরফে, সিআইডির তরফে জানিয়ে দেওয়া হলো, ভাই অতদিন সময় দেওয়া যাবে না, 8 তারিখ আপনাকে আসতেই হবে। এবং তার আগে ভাইপো চলে গেল আজকে দিল্লিতে যাওয়ার 2টো কারণ রয়েছে। বেশ কয়েকটা কারণের মধ্যে এই 2টো কারণ হচ্ছে, তার দলে তো এদিকে বিধায়কদের মধ্যে, মানে পরিষদীয় দলের একটা বড় অংশ, মানে 80 জনের মধ্যে 60 জন চলে এসে তারা নিজেদেরকে নব্য তৃণমূল ঘোষণা করেছে। অনেকে বলছে এটা পিসির সম্মতিতেই হয়েছে, চোরকুনালের সম্মতিতেই হয়েছে, এটা ডিম থেকে বাঁচার জন্য, পচা ডিম থেকে বাঁচার জন্য, কিন্তু হয়েছে, অফিসিয়ালি হয়েছে। এবং লুচ্চা ভাইপো যে চিঠিটা দিয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়, তাকে বিরোধী দলনেতা না করে বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস ঋতব্রত ব্যানার্জিকে তাকে বেছে নিয়েছে বিরোধী দলনেতা হিসেবে, এবং ডেপুটি লিডার ইত্যাদি ইত্যাদি সব লুচ্চা ভাইপো যা যা বলেছিল তা হয়নি। অন্যদিকে সংসদীয় দল, মানে দিল্লিতে, সেখানেও একটা ভাঙন ধরার যে প্রক্রিয়া চলছিল, সেটা 1-2 দিনের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা জানেন যে 28 জন আর 13 জন, মোট 41 জন সাংসদ রয়েছে, মানে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে। এই 41 জনের মধ্যে 2/3 মেজরিটি বেরিয়ে চলে আসছে। তার মানে বুঝতে পারছেন, দেখুন, সেটা ঠেকানো এই ভাইপোর পক্ষে অসম্ভব। সেটা নামমাত্র, মানে সেটা ওই দেখানো, মানে হয় না হাতির একটা দাঁত দেখানোর জন্য আর একটা খাওয়ার জন্য, বলি না আমরা যে হাতির যে দাঁতটা দেখানোর জন্য বেরিয়ে থাকে, সেটাতে তারা খায় না। তো সংবাদ মাধ্যমকে বা গোটা বাইরের বিশ্বকে বা অফিসিয়ালি পুলিশ টুলিশকে জানানোর জন্য ভাইপো বা লুচ্চা ভাইপো চোরেদের রানী তারা জানাবে যে আমার এই সংসদীয় দলকে বাঁচানোর জন্য লুচ্চা ভাইপোকে পাঠানো হয়েছে, তা কিন্তু না। আসল কথাটা হচ্ছে, ভাইপোর একদম ভেতরের কথাটা বলি, তার কারণটা হচ্ছে, ভাইপোর আকাশ বলে আরেকটা ভাই রয়েছে, মানে খুঁড়তুতো ভাই আর কি, মানে জেহাদি পিসির আরেকটা ভাইপো রয়েছে, তার নাম আকাশ ব্যানার্জি। আর ভাইপোর একটা, এটা হচ্ছে ডায়া এবং বায়া। ডায়া হচ্ছে আকাশ ব্যানার্জি আর বায়া হচ্ছে সুমিত রায়, তার পিএ ছিল। তো তাদেরকে খুব তাড়াতাড়ি তোলা হবে, মানে ওই যে বলছিলাম না ছোট থেকে বড় সাজানো চলছে, সেটা হবে। দেখুন, সুমিত এবং আকাশ ব্যানার্জি দুজনেই অ্যারেস্ট হতে চলেছে। তার কারণটা কি, এই প্রসঙ্গে একটু ডিটেলে বলতে হবে। সেটা হচ্ছে ভাইপোর ডায়মন্ড হারবার এফসি ক্লাব, DHFC বলে একটা ক্লাব, হঠাৎ করে তারা 1st ডিভিশনে খেলতে শুরু করে দিল। এবারে তারা সল্টলেকে একটা মাঠের দখল নিয়ে নিল, সল্টলেক মিউনিসিপ্যালিটিকে, মানে যেটা কৃষ্ণা চক্রবর্তী গতকালকে যেখান থেকে ইস্তফা দিয়েছেন, এবং তারপরে পুরো বোর্ডটা ভেঙে দেওয়া হয়েছে। একই রকমভাবে কলকাতা পুরো বোর্ডও ভেঙে দেওয়া হবে।
কিছুদিন ওয়েট করুন, তারপরে ভোটাভুটি হবে, মানে ভোট হবে আর কি, সাধারণ মানুষের ভোটে আবার নতুন বোর্ড তৈরি হবে, নতুন মেয়র তৈরি হবে। তোলামূল যে আর ক্ষমতায় আসছে না সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো সল্টলেক মিউনিসিপ্যালিটিকে পয়সা না দিয়ে একটা গোটা মাঠকে দখল নিয়ে নিয়েছিল এই ভাইপো এবং তার লুচ্চা বাহিনী। তো তারা করতো কি, ডিএইচএফসি, এই ডায়মন্ড হারবার এফসি ক্লাব, সেখান থেকে যে স্পন্সরের নামে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, সবাই নাকি ডিএইচএফসিকেই পছন্দ করে, এত বড় নাকি ফুটবল দল, ভাবতে পারেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, কালো টাকা যে সাদা করা হবে, মানে যে ধরুন এই বালির টাকা, কয়লার টাকা, সোনা পাচারের টাকা, চাকরি চুরির টাকা, ওগুলো তো সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। কোনটা বলুন তো? ভাইপো এবং তার বাপ-মা মিলিয়ে যে লিপস অ্যান্ড বাউন্স বলে যে কোম্পানিটা তৈরি করেছিল, সেগুলো সব লকড, পুরো বন্ধ হয়ে গেছে, পুরো কোম্পানিতে তালা পড়ে গেছে, মানে ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে গেছে। তাহলে টাকাগুলো যে এই চোরা টাকা, দুর্নীতির টাকা, রাহাজানির টাকা, ডাকাতির টাকা, সেগুলোকে কি করে ব্যবহার করা হবে, কি করে সাদা করা হবে? দেখাতে তো পারবে না যে আমার ভাই এই বালি চুরি করেছি বা কয়লা চুরি করেছি, এই পাচার করেছি, ওই পাচার করেছি, এগুলো বলা যায় না। এই ডিএইচএফসির মাধ্যমে স্পন্সর আসছে, লোকে নাকি টাকা দিচ্ছে, ওই ভুয়া বিলগুলো তৈরি করে ব্ল্যাক মানিটাকে হোয়াইট মানি করার একটা বড় প্রক্রিয়া। মানে ভাইপোর এতগুলো কেলেঙ্কারির মধ্যে আজকে আবার একটা নতুন কেলেঙ্কারি প্রকাশিত হলো। আপনারা অস্থির হয়ে উঠছেন, ভাই কবে তোলা হবে, কবে তোলা হবে? আরে দাঁড়ান না ভাই, তোলা তো হবে বটেই। দেখছেন না কিভাবে মাচ্চোর আর নটোরিয়াস ক্রিমিনাল করে লোকে নাচছে, মানে ডিম ছোড়া, জুতো ছোড়া, পুরনো কাপড় ছোড়া, এইগুলো থেকে ভাইপো একটু বাঁচতে চাইছে। মানে আমরা একদম ভিতরের খবরটুকু যেটুকু পেয়েছি, জেনুইন খবর আপনাদেরকে বলছি। ভাইপো সারেন্ডার করতে চাইছে দিল্লিতে গিয়ে। অনেক সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে ভাইপোকে দিল্লি থেকে অ্যারেস্ট করার। কিন্তু একটা বিধিবদ্ধ সতর্কীকরণ বলে একটা শব্দ আছে, তখন মানে যদি না হয় তখন বলবেন কি ভাই আপনি বললেন দিল্লিতে অ্যারেস্ট হবে, হলো না তো। অনেক রকমের সম্ভাবনার মধ্যে এটা একটা সম্ভাবনা। ভাইপো দিল্লি গেছে, সে যেটা চাইছে যে এ রাজ্যে তার উপরে যেভাবে ডিম ছোড়া হয়ে গেছে, তাকে যেভাবে চড় থাপ্পড় এইসব জামাটামা ছেঁড়া হয়ে গেছে ইতিমধ্যে, সেই দৃশ্যের যাতে পুনরাবৃত্তি না হয়, বিশেষ করে তার অন্যতম একটি বড় লুচ্চা, বড় চাকর, সে অ্যারেস্ট হয়ে গেছে। মানে কে? শওকত মোল্লা। শওকত অ্যারেস্ট হওয়ার পর থেকে শওকত বলে দিচ্ছে সব ভাইপোর জন্যই এই যে পাপ, যত কিছু পাপাচার, যা কিছু চুরি, যা কিছু দুর্নীতি, যা কিছু অপরাধ আমি করেছি, তার জন্য ভাইপো দায়ী। পুরো ফাইলটা খুলে দিয়েছে। এইবারে ভাইপো দেখছে যে যদি পশ্চিমবঙ্গে তাকে অ্যারেস্ট করা হয়, কলকাতায় ওই কালীঘাট থেকে বা শান্তিনিকেতন বিল্ডিং থেকে বা হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে বা হরিশ মুখার্জি স্ট্রিট থেকে বা অন্য কোনো প্রপার্টি থেকে, এদের তো প্রপার্টির শেষ নেই, ফ্ল্যাটের শেষ নেই, কোন মেয়ের সঙ্গে কখন কোথায় থাকে, কি করে, একদম পুরোপুরি লুচ্চা। তো সেখানে যখন সে অ্যারেস্ট হবে, সেই খবরটা তো গোপন থাকবে না। তখন কিন্তু রাজ্যের মানুষ ঝাঁপিয়ে পড়বে, কিছু না হোক পচা ডিমটা নিয়ে, ছেঁড়া জুতোটা নিয়ে, নোংরা জাঙ্গিয়াটা নিয়ে, আর সঙ্গে সঙ্গে ডিজেও বাজবে চোর করে। সেইটাকে অ্যাভয়েড করার জন্য লুচ্চা ভাইপো করেছে কি, দিল্লি চলে গেছে, আজকে তড়িঘড়ি করে দিল্লি চলে গেছে। আর দেখাচ্ছে বা বলছে, অফিসিয়ালি বলার চেষ্টা করছে, আমার সংসদীয় দলে ভাঙন হয়ে যাচ্ছে, সেইটাকে ঠেকানোর জন্য আমি দিল্লিতে এসেছি, কিন্তু আদৌ ওই সব না। দেখুন, একটা পয়েন্ট তো তার পালিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, কিন্তু সেই রাস্তা বন্ধ। অন্য যতই সে মেকআপ করুক, যতই বহুরূপীর ভেষ ধরুক, যত টাকাই ঘুষ দিক, যাই করুক, কিন্তু তার নামটা তো তাকে ব্যবহার করতে হবে। এবং সেই স্ক্যানারে রয়েছে, সব সময় গোয়েন্দাদের স্ক্যানারে রয়েছে ভাইপো। একদমই ভাববেন না বিদেশে পালিয়ে যেতে পারবে না। তো এইবারে বাকি রইল অ্যারেস্ট হওয়ার কথা। তার আগে তার অন্যান্য সহচরকে তুলে তাদের মুখ থেকে আর কোন কোন কালো দিক রয়েছে, যেমন করে আমরা বললাম এই যে আকাশ ব্যানার্জি, এই যে অরূপ স্বরূপের কথা। অরূপ স্বরূপ তো বিরাট বড় কালাকার। অরূপ স্বরূপের যা কিছু কেলেঙ্কারি, মানে অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, মানে অরূপ ছিল আগে মন্ত্রী, স্বরূপ ছিল তার ভাই, ছিল মানে এখনো আছে। তার যে কেলেঙ্কারি, প্রত্যেক দিন রাতে নারী চাই, প্রত্যেক দিন রাতে নতুন নতুন মেয়ে চাই, এই আমার সঙ্গে বেড পার্টনার হতে হবে, এইসব ব্যাপার ছিল। তো তারাও সব ডিম খাচ্ছে, তারাও জুতো খাচ্ছে, তারাও চোর শুনছে। আর এই ডিএইচএফসি বলে যে ক্লাবটা, এটাও কিন্তু অরূপ ছিল ক্রীড়ামন্ত্রী, ভুলে যাবেন না, যুব ক্রীড়া দপ্তর, ওই যে মেসি কাণ্ডে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। এফআইআর হয়নি এমন আর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। পিসি জেহাদি পিসি মমতা ব্যানার্জির বিরুদ্ধেও এফআইআর হয়ে গেছে।
ফলে সবাইকেই তোলা হবে। এবার একদিনে যদি সবাইকে তুলতে বলেন তাহলে কি করে হবে, ধীরে ধীরে তুলতে হবে এবং তোলার সম্ভাবনা দিল্লি থেকে প্রবল। এখন অপেক্ষা করি, আমরা দেখি, আমরা দেখব, আমরা শুধু যেটুকু খবর পাবো আপনাদেরকে বলবো। তোলা তো হবেই, এখন কোন রাজ্য থেকে তোলা হবে, কোন শহর থেকে তোলা হবে, এটা সময়ের অপেক্ষা। তোলামূলটা ভেঙে গেছে, চোরামূলটা ভেঙে গেছে, নতুন একটা জাঙ্গিয়ার বুক পকেটের মতো একটা কমিটি তৈরি করা হয়েছে, কিন্তু ভাইপো জেলের মধ্যেই যাচ্ছে, কোনো সন্দেহ নেই। এতে একটুখানি অপেক্ষা করুন। আর এই যে বললাম না, বিভিন্ন জায়গায় ভেড়ি দখল করে, বিভিন্ন জায়গায় নদী বুঝিয়ে, মানে পুরো সরকারি সম্পত্তি সব ধ্বংস করে সেখানে বিলাসবহুল সব ক্যাফে তৈরি আর ফ্ল্যাট তৈরি ইত্যাদি ইত্যাদি হয়েছে। সব কিছু ছানবিন চলছে। মোট কথা, একদিকে উন্নয়নযোগ্য চলছে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একদিকে যেমন উন্নয়নযোগ্য চালাচ্ছেন, অন্যদিকে প্রশাসক হিসেবে অত্যন্ত কড়াভাবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি কিন্তু এই কাজগুলো করে যাচ্ছেন। বন্ধুরা, আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু বেল বাটনে প্রেস করে দেবেন। আর আপনাদের মহামূল্যবান মন্তব্যই কিন্তু আমাদের চলার পথের একমাত্র পাথেয়। প্রত্যেকটা কমেন্ট আমরা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে পড়ি এবং সেটা অনুধাবন করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।